জীবনকে আমরা কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু ব্যত্যয় ঘটছে না। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ, এবং সেই আড্ডায় কিন্তু সামিল হতে পারবেন আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য পৌঁছে দেবো তাদের কাছে। ফলে দেরি না করে ঝটপট লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে কি জানতে চান, কি আপনার মন্তব্য, এবং ঠিক কাদের কাছে লিখবেন। প্রশ্ন তো আপনার সেটাই এখন, তাই না, যে কাদের কাছে লিখবেন, কে আসলে যুক্ত রয়েছে। দুর্দান্ত দারুণ কিছু মানুষ, এই কারণে বলছিলাম তারা অনেক চমকপ্রদ। এবং আজকে আমরা কথা বলবো ফুটবল নিয়ে। মূলত আমাদের সেই ফুটবল নিয়ে কথা বলবার জন্য, যদিও তারা ফুটবলের অনেকটা মানুষ না, একজন আছেন ফুটবলের মানুষ, কিন্তু আমরা সবাই ফুটবল ভালোবাসি, সে কারণে আসলে আজকে সবার এই সম্মিলিত আয়োজন। আমাদের সাথে যুক্ত রয়েছেন চাষী আলম, অভিনেতা। স্বাগত আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আপনি তো ফুটবল খেলেন না? খুব কম, এত না যে শরীর। স্ক্রিনে দেখলাম যে খুব ফুটবল খেলে বেড়াচ্ছেন, হলুদ জার্সি টার্সি পরে। ওটা তো মানে চরিত্রের প্রয়োজনে খেলতে হচ্ছে। চরিত্রের প্রয়োজনে খেলেন, কিন্তু আরেকটা মানুষের সাথে এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। তিনি আসলে চরিত্রের প্রয়োজনে খেলেন না, তিনি দেশের প্রয়োজনে খেলেন। আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ফরওয়ার্ড মোহাম্মদ আলামিন ইসলাম। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন আলামিন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমাদের সাথে আরও একজন দুর্দান্ত মানুষ যুক্ত রয়েছেন, যাকে দেখলে আমি আসলে অনেক চমকপ্রদ অবস্থায় থাকি। আবু হেনা রনি, স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং ভালো মানুষ। থ্যাংক ইউ। ভালো আছেন? আমি অনেক ভালো আছি, এক্সাইটেড খুবই। কেন? এই বিশ্বকাপ নিয়ে আসলে আপনার তো নাই কিছু। নাই, যেভাবেই বলেন কোনো না কোনো ভাবে আছি, ওই ভর করে বলেন আর যেভাবেই বলেন আছি। আমরা একটা আজকে দুর্দান্ত খেলা দেখার অপেক্ষায় আছি। আচ্ছা, দেখা যাক কি হয়। এগেইনস্ট যে কোনো দলের সাথে আসছে সে বিষয়টা নিয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক ইশতিয়াক আহমেদ, লেখক ও পরিচালক এবং কট্টর একজন সমর্থক। তাই কি? মোটামুটি একদম কট্টর সমর্থক। কেন বললাম, মানে আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং সেটা কেন কট্টর হবে? না, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এবং আর্জেন্টিনা ব্রাজিল তো কট্টর না হলে আসলে হওয়া যায় না। আচ্ছা, আর্জেন্টিনা ব্রাজিল কট্টর হওয়া যায় কি যায় না সেটা নিয়ে আমরা কথা বলবো। অনেকটা সময় অনেকটা বলে থাকেন অনেকে যে ঠিক আছে ভাই, তোমরা তো ঝগড়া করো আমাদেরকে নিয়ে, জার্মান সমর্থকরা। তাকে আমি আসলে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, সে বিষয়ে আসছি। জার্মান একজন সমর্থক রয়েছেন আমাদের সাথে। আর ইউ ফেমাস? মনে হয় না। কেন না? কারণ ফেমাস হইতে হলে অনেক কিছু করতে, এখনো ফেমাস হইতে পারিনি। আচ্ছা, এখনো ফেমাস হইতে পারেন নাই। সেই ক্ষেত্রে ইশতিয়াক ভাই, একই প্রশ্ন আপনার কাছে। আর ইউ ফেমাস? আমি আগের বার এসে বলেছিলাম যে এর আগেও একবার 2 মাস বা 3 মাস আগে একবার এসেছিলাম, ওখান থেকে কোনো উন্নতি হয় নাই। একই জায়গায় আছেন, কেমন করে উন্নতি হলো না? মানে এই সময়ের মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলা শুরু করলো, তারপরে 7টা ম্যাচ শেষ করলো এবং শেষ করে এখন সেমিফাইনালে চলে আসছে। এরপরে ফাইনালে যাবে আর কি। এখন তো খুব খারাপ অবস্থা। এই যে আমি এখন মানে খুব স্বাভাবিক নাই, টেনশন আমার মাথার মধ্যে একটা ঘুরতেছে। আর ইউ ফেমাস? কিছু কিছু ঘটনার কারণে আমি মনে করি ফেমাস। কারণ ধরেন কোনো জায়গায় কেনাকাটা করতে গেলে বা কিছু কিনতে গেলে বলে, আরে ভাই আপনি যদি দামাদামি করেন তাহলে কিভাবে হবে। আচ্ছা, তারপরে ধরেন বেশি দামে কিনতে হয়। বন্ধুরা যখন খেতে বসি বলে বিল তো রনি দেবে, তো স্বাভাবিক ব্যাপার। তো এইসব কারণে, এই ক্ষতিকর কারণেই মনে হয় যে ওকে ফেমাস। ওই আর কি। আচ্ছা, আমরা যারা ফুটবলের মানুষ না, এবং যে ফুটবলের মানুষটা আছেন তার কাছে আমার প্রশ্ন, আপনি তো নিশ্চয়ই ফেমাস, আপনি অনেক ফেমাস, এবং আমরা আসলে ফুটবলের মানুষ না এবং ফুটবলটাকে ভালোবাসি, এবং অনেকে আমাদেরকে ট্যাগ লাগায়, এই দেখছো সিজনাল ফ্যান আসছে, সিজনাল ফ্যান।
আমিও ভাই সিজনাল ফ্যান, একদম নিয়মিতভাবে ফুটবলটা কম দেখা হয়, মানে নানান পারিপার্শ্বিকতার কারণে, ব্যস্ততার কারণে, পেশাগত কারণে। আপনি তো ফেমাস মানুষ, তো আপনার এই ফেমাস ব্যাপারটা কেমন ভাবে প্রকাশ পায়? ভাই যেমন বললো যে বন্ধুদের টাকা পয়সাও দিতে হয়, যে খাবার বিল দিতে হয়, বা দাম দর কেনা যায় না। আলামিন ভাই? না, আসলে প্রথমত ওরকম এখনো ফেমাস না, যেহেতু আমি তরুণ, নতুন করে শুরু করতেছি। ইনশাল্লাহ আপনাদের দেওয়ায়, সবার দেওয়ায় ইনশাল্লাহ যদি ফেমাস হই, তাহলে এখন আপাতত ওরকম ইনকাম নাই, দেশের অবস্থা অনেক খারাপ। ইনশাল্লাহ ট্রাই করব। ইনশাল্লাহ। আমি আপনাকে একটা টেকনিক বলে দিই, এটা আমাদের জন্য বলতেছি না, মানে আমাদের এখানে আসছে, বা মানে ইনসেন্স একটু নিজেরও ঢোল পিটাই, হ্যাঁ, আমাদের সাথে বসছে এবং পরবর্তীতে সে অনেক বেশি ফেমাস হয়ে গেছে, এরকম সংখ্যা অনেক আছে, অনেক মানে অনেক। ফলে ইনশাল্লাহ আপনি মানে সেটা আপনার পথটা আরও বেশি ঋদ্ধ হবে। কিন্তু আমরা একটু ফুটবল নিয়ে আসলে কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু শুরুটা করতে চাই। ফুটবল যেই জোয়ার চলছে, বাংলাদেশের মানুষ অনেকটা সময় বলে যে ফুটবলকে পছন্দ করে না, এখন বিশ্বকাপের এই সময়টাতে দেখলে কি মনে হয়? আগে একটা সময় ফুটবল ওরকম, মানে যখন আমরা শুরু করি নাই তখন হয়তো ফুটবলটা অনেক ভালো ছিল, মাঝখানে ফুটবলটা হারাই গেছে। এখন আবার নতুন করে যখন আমাদের টিমে হামজা ভাই যোগ হয়েছে, হামজা ভাই যোগ হওয়ার পর মানে অনেক সবার মুখে মুখে সবার স্বপ্ন দেখে যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা মনে করি আমাদের টিম এখন যেরকম আছে অনেক শক্তিশালী, যে কোনো টিমের সাথে ফাইট দেওয়ার মতো। দেশবাসীরাও এখন প্রত্যাশা করে, আশা করে যে আমরাও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা তো অনেকজন অনেক সাপোর্ট করি। ইনশাল্লাহ এবার তো হলো না, হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ বাংলাদেশ খেলবে ইনশাল্লাহ। এবং আপনি যেখান থেকে বলছেন, আপনি এখান থেকে শুরুটা করতে চাচ্ছিলাম, আমাদের মনের মধ্যে অনেক আশা দানা বেঁধেছে। আপনি মনে হয় জানেন, আপনারা প্রত্যেকে 1930 সালের থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড কাপ 2030 সালে 100 বছর পূর্ণ পাচ্ছে, এবং সেই পূর্ণতা পাওয়ার লক্ষ্যে 64 দল নিয়ে ফিফা একটা ওয়ার্ল্ড কাপ শুরু করতে যাচ্ছে 100 বছর উপলক্ষে। ফলে সেইখানে আমাদের একটা সুযোগ আছে, এবং আমরা আমাদের বিশ্বাস আপনারা সেখানে থাকবেন। এবং তখন কিন্তু কেউ জার্মান সাপোর্ট থাকবে না, কেউ ব্রাজিল সাপোর্ট থাকবে না, কেউ আর্জেন্টিনা সাপোর্ট থাকবে না, তখন একটাই দল আমাদের, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। কিন্তু আমি জানি যে আপনারও একটা পছন্দের দল আছে, সেটা কি? আমি আসলে আমি ছোট থেকেই আমি আসলে ব্রাজিল সাপোর্টার। মানে ভাই যেহেতু একটা স্ট্রাইকার এবং তার অবদান আপনি জানেন, তো সেই কারণে উনি যেহেতু খেলাধুলার দখলে তার ব্রাজিল সাপোর্ট তো করবেন। কি কারণে করেন? যে পাঁচটা তারকা আছে। আসলে আমার আইডল হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা। আর আমি ছোট থেকে আসলে যেমন স্কিলের দিক দিয়ে হলো নেইমার, আমি নেইমারে ফলো করি। এখন যদি ধরা হয় যে ইউরোপের সব ক্লাবে একটা না একটা তারকা আছেই, অ্যাটলিস্ট ব্রাজিলের আছেই। তো এই দিক থেকেই আমি যখন দেখি যে ব্রাজিল টিম আরও ভালো করতেছে, ভালো খেলতেছে, যখন আমি বুঝি ফুটবলটা, তো বিশেষ করে নেইমারের জন্যই আর কি ব্রাজিলটা সাপোর্ট করা। আপনি কেন সাপোর্ট করেন? 5 তারকা, আপনি তো খেলেন না, আপনার তো স্কিল ডেভেলপমেন্ট লাগবে না। খেলি না বলে আপনি খেলেন? আমি খেলতাম। ও আচ্ছা। যদি পজিশন জিজ্ঞেস করেন তাহলে ভাই আপনি একটু কোন পজিশনে আমি খেলি না। আচ্ছা, রাইট। কারণ হচ্ছে আমি মাঠের সাইডে বসে থাকতাম, এবং যে খেলোয়াড় ইনজুরি হতো সেখানে আমার খেলতে হতো। এমনকি গোলকিপার ইনজুরি হলে গোলকিপার হিসেবে দাঁড়াতে হতো। বাহ বাহ। তো সেক্ষেত্রে সব জায়গার সর্বাঙ্গে খেলা নাকি? অ্যাকচুয়ালি এটা আসলে আমাদের গ্রামে বলেন, আগে তো জোয়ার, ফুটবলের জোয়ার। এবং আমার মনে হয় আমি ছোটবেলায় দেখতে পেতাম আমরা গাছের ডালে বসে, স্কুলের ছাদের টিনে বসে আমরা ফুটবল খেলা এনজয় করেছি। এবং একসময় আমরা এই বাতাবি লেবু দিয়ে ফুটবল বানিয়ে থেকে শুরু করে জামার কাপড় বেঁধে ফুটবল পর্যন্ত খেলেছি। তো সেই থেকে ফুটবলের ভক্ত। আর ব্রাজিল করার মেন কারণ হচ্ছে যৌবনের প্রথম যখন খেলার জোয়ারটা আসে, এখন যেভাবে মানুষ মেসির ভক্ত হচ্ছে, ঠিক সেই সময় 98 বা 2002-এর যে সময় খেলা, ওই সময় রবার্তো কার্লোস, বিশেষ করে রোনালদোর নাজারিওর যে খেলাটা, ওই জোয়ারে ওই গোটা টিমটার যে একটা জোয়ার ছিল, মানে গোটা টিমের কাকে ছুঁয়ে কাকে ভালো বলবো, ওই সময় অ্যাকচুয়ালি ফুটবলের প্রতি ভালো। ফুটবল ভালোবাসেন না, তারকা ভালোবাসছেন? তারকা ঠিক না, ওই সময় আসলে একটা টিমের যখন সবার একটা কম্প্যাক্ট একটা টিমের যখন জোরালো অবস্থান, সেভাবে টিমওয়ার্ক। ওই একই সময় আমিও খেলা দেখা শুরু করেছিলাম, এবং তখন তো আমার কাছে তারকা ভালো লাগে নাই, আমার কাছে ভালো লেগেছে বাতিস্তুতার খেলা। ভাই আপনি আর্জেন্টিনা সাপোর্টার, সো আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাটা সাপোর্ট করি বেসিক্যালি হচ্ছে, ধরেন আমার বাবাকে আমি দেখেছি, আমরা 90 যেখানে ছিলাম, মানে খুব বেশি খেলা দেখার হয় নাই, কিন্তু
আমরা হয়তো সেমিফাইনাল বা ফাইনালটা দেখেছি। এবং মানে আমাদের আসলে ভালোবাসাটা শুরু বেদনা থেকে, right. যন্ত্রণা থেকে। Right. এবং এই মানে ভালোবাসার মূল শক্তিটা তো আসলে বেদনা, কষ্ট, যন্ত্রণা। এবং এই যন্ত্রণাটা যখন আসলে ভেতরে ঢুকেছে এবং ধরেন আমরা মানে ওটা আসলে একটা মানে সংক্রমণের মতো আমরা না পেতে পেতে, এবং আমরা একটা সময় হয়তো এই জায়গায়ও চলে আসছি যে না বিশ্বকাপও লাগবে না, কিছু লাগবে না, মেসি খেলো, মেসি আর্জেন্টিনা খেলো, চলো, এই জায়গায় ছিলাম। মানে আর্জেন্টিনার ভালোবাসাটা এই জায়গায়। চাষি ভাই, আপনার ক্ষেত্রে আসলে কেন আপনি জার্মান সাপোর্ট করেন? আপনি জার্মান সমর্থক। হ্যাঁ, কারণ আমি যখন খেলা দেখি, মানে খেলা দেখার মানে বুস্টটা হয়েছে, তখন থেকে আমার কাছে জার্মানের খেলা মনে হতো। জার্মান তখন খুব আধুনিক খেলা খেলতো, টোটাল ফুটবল যাকে বলে। জার্মান খেলতো, হল্যান্ড খেলতো, হল্যান্ডে তখন ছিল হলো ওই যে রাইকার্ড, তারপরে রুটগুলিট, এরা টোটাল ফুটবল খেলতো। এখনও কিন্তু হল্যান্ড টোটাল ফুটবল খেলে, জার্মানও টোটাল ফুটবল খেলে। তো জার্মানের তখন আমার খুব পছন্দের প্লেয়ার ছিল লোথার ম্যাথিউস, ব্রেমা, তারপরে আসছিল আপনার ওই প্লেয়ারটার নামটাই ভুলে গেছি, খুব বড় বড় চুল ছিল। তো ওদের খেলা দেখে খুব ভাল লাগতো আমার। আচ্ছা। না, তারপর থেকে আমি জার্মান সাপোর্টার। তো এখন অনেকেই আমাকে বলে তুমি দলই করো না, আমি মনে হয় একমাত্র বাংলাদেশে জার্মান সাপোর্টার। হারার পরে আমি ফ্ল্যাগ উঠাইছি। এবং আমার বাবা জার্মানি সাপোর্ট করতো। হ্যাঁ, এবং এখন আমরা যখন নাকি? ব্রাজিল করি এবং উনি আমাদেরকে বকতো যে খেলাই বুঝিস না, একবার কাপ নিল বলে তুই। না বাবা, আমরা মানে ওই ফ্যামিলি থেকে ভেঙে আমরা 4 ভাই ব্রাজিল। আচ্ছা, আপনি আমাকে এখন বলেন, আপনি তো ব্রাজিলের সাপোর্ট করতেন, এরপরে এই বিশ্বকাপে আমরা দেখছি ব্রাজিলের সাপোর্টাররা নানান সময় নানানভাবে শুধু দল পরিবর্তন করতেছে, একটার পর একটা, একটার পর একটা। না, মানে actually- ঘটনা সত্যি কিনা? না আসলে হয় কি, ওইটা করছে কিন্তু অ্যাকচুয়ালি মনের ভেতর ওই একটাই দল। আচ্ছা, কিন্তু এরপর হয় কি, এরপর যখন যে কোনো 2 দলের খেলা পড়ে আমরা ওইটা বেছে নিই। কিন্তু আর্জেন্টিনার সাথে যখন যে দলের খেলা পড়ুক না কেন, কেমন ভাবে যেন অটোমেটিক ওই দলে কিন্তু আমাদের তাহলে আপনাদেরকে এখানে- পর্তু ব্রাজিল বলে কেন? শুধু ব্রাজিল না, ওই সব পর্তু ব্রাজিল। আরেকটা আরো- জিনিস আরো- কি, আরো উপমা, আমাদের আরো- দেশে হয়েছে কি, আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা দা কুমড়া সম্পর্ক। আর্জেন্টিনা সবসময় কিন্তু বেশি লাফাচ্ছে এখন, বিগত 22 সালের থেকেই ও, বেশ জি, World Cup। 14 থেকেই এরকম হচ্ছে, কারণ 14তেই ঘটনাটা ঘটছিল। হ্যাঁ। ব্রাজিলকে যখন 7টা দিছে, তো জার্মান যখন 7টা দেয়, জার্মানিরা কিন্তু কেউ কখনো কিন্তু এত আওয়াজ তুলে না। হ্যাঁ। আর্জেন্টিনা যে হারে আওয়াজ তুলতেছে, কিছু হইলেই 7 আপ, কিছু হইলেই 7 আপ। আবার ব্রাজিলরাও কিছু হইলেই হ্যাঁ হ্যাঁ আর্জেন্টিনা অমুক তমুক, এটা চলতেছে। জার্মান সাপোর্টাররা কিন্তু এসব কিছু বলে না। 7টা গোল দিয়েছে কিন্তু ব্রাজিলকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এই 7 আপটা কিন্তু আর্জেন্টিনা নিয়ে হুলস্থুল করে, না, ওইটা- বিজ্ঞাপনও বানায় ফেলতেছে, যা দেখতেছি। সেক্ষেত্রে ওইটা- জার্মানের হচ্ছে এই বিনয়টাকে আমরা বলবো, তারা যে কাপও পেয়েছে হ্যাঁ, 4টা, হ্যাঁ। এই নিয়ম কথা নেই, কিন্তু 3 কাপের লোকের আওয়াজ দেখছেন আপনি? না এটা কেন? না, এটার আরেকটা বিষয় আছে Right, চাষি please. ভাই। মানে আপনার মতো এইরকম ফ্যান বেস কিন্তু গড়ে ওঠে নাই জার্মান, যারা হচ্ছে ব্রাজিলকে ব্লেমটা দিবে। এখন ব্লেম দেওয়ার জন্য আর্জেন্টিনা এটা বেছে নিছে আর কি। আর্জেন্টিনা ও, কিন্তু ভর এটা- করে। মানে আর্জেন্টিনা- আপনারা বলতেছেন যে আর্জেন্টিনা এটা বেছে নিচ্ছে, বেছে নিছে, হ্যাঁ। কিন্তু আর্জেন্টিনা তো দিচ্ছে না, না দিতে এটা পারতেছে না। বেছে নেওয়ার মনে আর একটা কারণ আছে। আর্জেন্টিনা একটা খুবই বোকা দল, খুবই বোকা দল। হইতে পারে। এর মতো বোকা দল আর কখনো হয় না। মানে এটা শুরুটা হয়েছে আসলে 2014 থেকে, ভাই যেটা বলছে। আর্জেন্টিনা কেন বোকা দল? এই কারণে বোকা দল, কারণ প্রতিবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপে যায় আর বলে সেমিফাইনালে আসিস, দেখা হবে, দেখা হবে। যে এবারও তো দেখা হওয়ার কথা ছিল। দেখা হইলো না। তো আর্জেন্টিনা খুব খেলাধুলা করে যখন সেমিফাইনালে যায় তখন দেখে যে আর ব্রাজিল নেই, হ্যাঁ। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ঘটছে হচ্ছে 2014-তে, এবং বলছিল যে ফাইনালে আসিস, দেখা হবে। না, এবং ঘটনা ঘটছে কি, তখন আর্জেন্টিনা মনে হয় 2014-তে ফাইনালে গেল, ফাইনালে গিয়ে ওদিকে জার্মানির সাথে 7 গোল খেয়ে তারা বিদায় হয়েছে। তো আর্জেন্টিনা যে বোকা দল, ওই সময় থেকে এটা প্রুভড, এবং তখন থেকে তারা বলা শুরু করছে যে তোমরা তো গেছো ভাই 7 আপ খেয়ে খেয়ে। ঘটনাটা হচ্ছে এইটা মনে হয়, তাই না ভাই? ঘটনার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটা যে খেয়াল করে যে অ্যাক্সিডেন্ট ঘটছে এবং বড় বড় দলগুলো কিন্তু নেই, বড় বড় দলগুলো থাকছে না। বড় দল নাই, ঠিক আছে, এতগুলো তো গোল খায় না। 4 নাম্বার দলই আছে। হ্যাঁ, এই সে এবারে এটাই বড় র্যাঙ্কিং এর দল। 4 দল, এটা আসলে এটাই বড় বুঝলাম, দল। এটাও একটা রহস্যজনক। আপনার কাছে রহস্য মনে হয়নি যে র্যাঙ্কিং এর 4 দল, অর্থাৎ ভালো ছাত্র ও জারোল এক, ওকে আরেকটু ঢেলে দাও, আচ্ছা, বড় ছেলেকে একটু আলান আদর ভাই করো। মনে হয় এটা বলতে পারবে। আলান ভাই এই জায়গাটাতে একটু বলেন যে সবাই বলতেছে যে ধরেন সবার খেলা ইমপ্রুভ হয়, তাই না?
যে সবাই ভালো পজিশনে খেলে। আপনি যেহেতু একজন ব্রাজিলের সাপোর্টার এবং আপনি মাঠে খেলেন, আমাদের মতো এরকম বাইরে থেকে আওয়াজ তোলেন না, যা আপনি ভালো করে বুঝবেন। এবং ব্রাজিলের খেলা দেখে এবার বলা হয়েছে যে 1990 সালের পরে তাদের সবচাইতে খারাপ ওয়ার্ল্ড কাপ হচ্ছে এই 2026-এর ওয়ার্ল্ড কাপ। তো মানুষ তো ভালো খেলে এবং এই 2002-এর পরে তাদের সর্বোচ্চ অর্জন হচ্ছে সেমিফাইনাল, যেটাতে আবার 7-আপ হয়ে বিদায় নিছে। এই দলটা কই আছে আসলে? আসলে আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখছিলাম যখন বাদ পড়লো আর কি। আর এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে প্রতিবারই তো বাদ পড়ছে। হ্যাঁ, প্রতিবারই তো বাদ পড়তেছে। খেলা জিতে খেলা, এটাই বলছি। হ্যাঁ, এখন যেহেতু আমি প্লেয়ার, আমি আসলে তর্কাতর্কিতে যাব না। আচ্ছা, কারণ ব্রাজিলের যে টিম ধরতে গেলে সব ভালো প্লেয়ার, বেশি তারকা থাকলে যা হয় আচ্ছা, এটা তো সবাই জানে, কারে রেখে কারে খেলাবে। তো বিষয়টা এরকম হয়ে গেছে যে যেমন নেইমারকে রাখছে, নেইমারকে কিসের কারণে রাখছে? নেইমার ভালো, আমি তো নেইমারের জন্যই ব্রাজিল সাপোর্ট করি। রাইট। আর নেইমারের থেকেও ভালো প্লেয়ার ছিল কিন্তু রাখা হয়নি স্কোয়াডে, কারণ নেইমার একটা টিমে থাকলে সিনিয়র প্লেয়ার হয়তো টিম হয়তো কিছু হ্যাঁ হয়তো সাপোর্ট পাবে, এই কারণে নেইমারকে রাখা। শেষ মুহূর্তে যখন নেইমারকে নামাইছে, কিন্তু শেষ মুহূর্তে নেইমার নামে কি করবে? কারণ ওর তো ওই সময়টায় হয় না। হ্যাঁ, কারণ ওই সময়টায় আরো অ্যাটাকিং বাড়ানো দরকার ছিল, হয় নাই। তো আমি এটা বলতে চাই যে আসলে এইবারের ওয়ার্ল্ড কাপটা আসলে লাস্ট ম্যাচ গেছে, এটা অনেক বাজে ম্যাচ খেলছে। মানে ওদের মানে যতগুলো ম্যাচ দেখছি এই ওয়ার্ল্ড কাপে সব থেকে বাজে ম্যাচ এই লাস্ট ম্যাচ খেলছে। আপনি কি একটা বিষয় ছোট করে বলবেন কিনা যে এই যে ব্রাজিলের ফুটবলারদের ক্লাব ফুটবল প্রীতিটা একটু বেশি কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায়, সেই কারণেই মানে দেশ হিসাবে বা জাতি হিসাবে ব্রাজিলের দলটার এত অধপতন কিনা? এটার সাথে আরো আনুষঙ্গিক বিষয়াদি আছে দুই একটা, সেটা আমরা না গেলাম, সেটা আরো ডিপ চরিত্রগতটা তো আছে, একটু আমি এগুলোতে না যাই আর কি। না আসলে মনে হয় কি ক্লাবের ফুটবলের বেশি আগ্রহী থাকার কারণে দেশের জন্য ভালো খেলতে পারছে না? না, এখন দেখেন খেলা, আপনিও দেখেন আমিও দেখি, ওরা যখন ক্লাবে খেলে সবাই ভালো খেলে, একদম, আমি ওটাই বলছি। সবাই সবার ক্লাবের তারকা, যেমন ভিনি রিয়াল মাদ্রিদের প্রাণ ভ্রমণটা ধরতে গেলে। বাট ওর খেলাটা ওয়ার্ল্ড কাপে দেখেন, ওয়ার্ল্ড কাপে এবার ভালো করছে, বাট আরও অনেকগুলো প্লেয়ার আছে যারা ক্লাবে স্টার, ক্লাবে ভালো খেলে, বাট ওয়ার্ল্ড কাপে এসে মানে ব্রাজিল টিমে এসে ওরা ওরকম ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে না। আমরা আসলে এই জায়গাটাতে হেরে গেছি। শুধু ব্রাজিল না, অন্যান্য লামিন ইয়ামালও বলেন এখনো ভালো, কিন্তু ক্লাবের মতো তো ওই উদ্যম, ওই স্পিড বা ওইটা এখনো কিন্তু বের হয়ে আসে একদম। এবং আমি আপনার যেখানে বেদনার কথাটা বলছেন যে আপনি একই সাথে বলছেন টেন্সড, আমরা তো এই ক্যারেক্টারে না ভাই। তাহলে আমরা যারা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কেন আমরা এই যে ক্ষত এবং না পাওয়া এত পুষতে এত অভ্যস্ত হয়ে গেছি। 36 বছর তো আসলে দীর্ঘ সময়, তো আমি 36 বছর পাইনি, কিন্তু আমি তো আমার জীবদ্দশায় ধরেন গত 2022-এ ওয়ার্ল্ড কাপ পাইছে, ওইটা আমি দেখছি। আপনি দেখছেন না 2002 একটুখানি ওয়ার্ল্ড কাপ? আমার ব্রাজিলের যে বিষয়টা মনে হয় ব্রাজিলের বিষয়টা মনে হয় যে ওরা বিশ্বকাপে আসে খুব আত্মবিশ্বাস নিয়ে, এবং আমরা যার সাথে খেলবো জিতবো, মানে আমরা খেলবো জিতবো বিশ্বকাপ নিয়ে চলে যাব। এবং এইবার এসছে বেশি ছিল 22-এ ব্রাজিলকে এত বেশি মনে হয়েছে, এবং ব্রাজিল সমর্থকদের কাছ থেকেও এত বেশি, মানে আমরা তো সবসময় একটা ভয় থাকি যে এইটাই শেষ খেলা। হ্যাঁ, আমাদের প্রথম খেলা থেকেই শুরু হয় শেষ খেলাটা। কিন্তু ব্রাজিলের এই জায়গাটা গিয়ে গতবার যেটা করলো ক্রোয়েশিয়ার সাথে টাই ব্রেকারে হারলো, এবং এই যে যারা যেই দুইজন মিস করছে, মানে এইটা তো আসলে করার কথা না। মানে ওদের আমার মনে হয় যে একটু আত্মবিশ্বাসটা কমাই নিয়ে আসা উচিত, যে তোমরা অনেক বড় বড় দল আছে, তোমরা এদের সাথে খেলবা, একটু বুঝে শুনে খেলবা। একটু বলি যে ভাই, মিস তো পেনাল্টি মেসিও মিস করলো না, সেটা হয়, মানে আমি বলতেছি যে তাতে তো যেতে হবে অনেক দূর। আমি আমার অভিজ্ঞতা বলছে যে এই যে কাপ একবার পাওয়ার পরে না, মানে ওনাদের 36 বছরের গ্যাপ, আমাদের তো 24-28, এটা দিয়ে 28 হয়ে গেল, এখন আর 24 হিসাব নাই, 28। মানে ওই একবার কাপ পাওয়ার পরে না আবার অনেক দিন এই ফুয়েল মানুষ খরচ করে এবং আবেগটা বেশি থাকে। তো 22-এ পাওয়া, তো এই ফুয়েল দিয়ে দেখবেন যে অনেক দিন আর কি চলবে না। 22-এ না, মানে 2014 থেকে 26 পর্যন্ত 4টা ওয়ার্ল্ড কাপে 3টা সেমিফাইনাল খেলছে, 2টা ফাইনাল খেলতে যাচ্ছে, 2টা ফাইনাল খেলছে। হ্যাঁ, না ওর জন্য একবারে কাপ যদি বলি, কাপ হয়ে যাবে, দেখা যাক। আজকে তো হয়ে যাওয়ার চান্স বেশি, দেখতেছি আর্জেন্টিনাকে নিয়ে যাওয়া হচ্ছে।
এই বিশ্বকাপে নানান ধরনের নানান বিতর্ক হচ্ছে, যে কখনো বলা হচ্ছে যে রেফারিং নিয়ে বিতর্ক, স্পন্সরশিপ নিয়ে বিতর্ক, ইনফান্তিনো আসলে কোন পক্ষের কোন দলের, এবং সে তার দেশকে হারাই দিল আর্জেন্টিনার কাছে। সে সুইজারল্যান্ডের অধিবাসী, কিন্তু সে আর্জেন্টিনাকে পছন্দ করে বলে হারাই দিচ্ছে। এই যে গুজব, রিউমার বা এগুলোকে আপনি কেমন ভাবে দেখেন? না, গুজব রিউমার এগুলি তো সবসময় থাকেই, এটা যে কোনো কাজেই থাকে। আচ্ছা। কিন্তু আমার ঘটনাটা হচ্ছে যে ধরেন জিতে দেওয়ার চেষ্টা বা ফিফার ফেভার পাচ্ছে সব কিছু, কিন্তু আপনি যে এই যে রিটার্ন ধরেন 2 গোল খেয়ে 3টা দিয়ে আপনি আসতেছেন, হ্যাঁ। এবং এই গোলগুলি তো পেনাল্টি বা নর্মাল হিসাবে না, এক্স্যাক্টলি। এবং প্রত্যেকটা গোল খুব টাফ গোল। মেসি যেটা ইসের সাথে করছে সেকেন্ড গোলটা, Right. এটা তো মানে মিশরের একটা সাথে। চোখের মানে বোঝার আগে গোলটা হয়ে গেছে। এই গোলগুলি তো আসলে আপনার ধরেন কোনো স্পন্সর দিয়া গোল করানো যায় না, কোনো গুজব দিয়া বা ইনফান্তিনো বলটা যায় গোলে নিয়ে দেয় না। বরং কিন্তু সে আর্জেন্টিনার যখন গোল শোধ করলো, সে যে গ্যালারির চিৎকার দিয়ে খুশি হওয়া, না, ব্যক্তি মানুষের তো একটা পছন্দ থাকতেই পারে। সেটাই থাকতেই পারে, মানে সেটা সেটা থাকতেই মেসি পারে। খেলতেছে, মানে আমরা যেমন আর্জেন্টিনার সাপোর্টাররা বলে, মানে এটা মানে আপনারাও একমত হবেন জায়গাটা থেকে, সেটা আমার ধারণা চাষি ভাই আপনিও, যে মেসি যখন খেলে এবং এটা যখন চোখ দিয়ে দেখি, এই দেখাটা আসলে অন্যরকম একটা পিস, অন্যরকম একটা শান্তি। ফলে ওনার কাছে ওইটা পিস, যখন মেসি গোল করছে এটা একটা দেখার মতো। কারণ এই ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেলে আবার আর্জেন্টিনার জার্সিতে এটা দেখা যাবে কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে আমাদের। আমি একটা জিনিস বলি যে একমাত্র ব্রাজিল ছাড়া এটা সবাই দেখে, ওই প্রশান্তিটা সবাই না, পায়। আমাদের- আমি রনি একটু বলি, আমি 2012 সালে ইসে দেখার সুযোগ হয়েছে, বাংলাদেশে মেসির খেলাটা নাইজেরিয়ার আচ্ছা, বিরুদ্ধে। আচ্ছা, হ্যাঁ। আমরা টিকিট কাটছি, মানে একটু ব্ল্যাকেই কিনছি, প্রায় 7-8 হাজার টাকা ওই স্পট থেকে কিনছি। এর মধ্যে দুইজন প্রায় 5,000, 10,000 অথবা 10,000, 20,000 টাকার টিকিট নিয়ে এসছে শুধু আর্জেন্টিনার হার দেখতে। তারা দুইজনই ব্রাজিলের সাপোর্টার। আপনি কি চান? আমি জাস্ট খালি বলবো যে মিশরের যে খেলাটায় বিতর্ক যদি বলেন যে সেম যে একটা ফাউলটা যেটা আপনার আর্জেন্টিনা পেলো, সেম তো মিশর পেলো না। তো হয় নাই। একই পায়ের আমার মনে হয় যে তো সেটা হয় না, এটা এটা হয় তো নাই। সালা নিজেই, প্রচুর ভিডিও আছে, হ্যাঁ, এবং সালা নিজেরও কোনো নাই। নাই, যেমন সে আবেদনও করেন, আবেদন ছিল না। এটা ব্যাখ্যা মনে হয় ভাই ভালো দিতে পারবে। আসলে আলামিন ভাই, এটা কি মাঠে কি হয় এটা আসলে? মাঠে আসলে যখন ফাউলটা হয়, সালাহ নিজেও কিন্তু আবেদন করে নাই ওই সময়টা। আর এটা আসলে প্রথমত বলে ট্যাকল করছে, তারপর পায়ে লাগছে, কিন্তু এটা ফাউল হয় না, মানে আমার জানা মতে। ব্রাজিলের সমর্থক, ওকে, ঠিক আছে। না এবং মানে সে তো খেলেন আসলে ফুটবলটা তার। এখন এগুলা বললে কি আসলে আপিল করুক, অনেকগুলোতেই কিন্তু আপিল হয় না, তারপরেও কিন্তু আবার ভিআরএ থেকে কল দেয়। না না, আপিল এটা হওয়ার এই পরে যে কিন্তু কথাটা VAR আসলো, যায়। এই যে একটা জি। কথা আসছে আপনি- যে সালা আপিল করে নাই, সালা আপিল করে নাই, এরকম অনেকে আছে খেলার মধ্যে আপিল হয় নাই কিন্তু বলতেছে না গোল হবে না, দাঁড়াও আবার না না, ভিআরএ আপিল করার পরে না ভিএআর হয়। না না, এটা তো সে করে নাই, আমি- আর কেউ অনেকে তো করছে, সালাই যে করতে হবে এমন কোনো কথা নাই। না, অপোনেন্ট থেকে মানে না, মিশর থেকে হয় না। মিশর থেকে কেউ করে নাই, এটা না, কি না, বলতেছে? না, না, তাহলে এত এটা- বড় এটা নিয়ে মিশর তাহলে এত থেকে কথা এটা কি উঠে এটা যায়। আসলে দর্শক থেকে শুরু করে কেউ করে নাই খেলা। কেউ করে নাই, না না না, তাহলে ওই সময়- তাহলে এই কথাটা আসলো কেন? এইটা ওই যে এই কথাটা স্টেডিয়ামেও হইছে, না, না, হইছে, এই কথা ওখানে নিয়ে সমালোচকরাও বলতেছে, গণমাধ্যম করছে, কিন্তু হ্যাঁ, গণমাধ্যম কিন্তু করছে, তাহলে কেন on আসছে? spot তখন হচ্ছে গণমাধ্যম কি এমনি করছে? না, এটা হচ্ছে গণমাধ্যম analysis- এমনি করে ফেলছে যে analysis তাহলে এর ক্ষেত্রে করছে পরে না আর কি, না, match শেষ অ্যানালাইসিসের হওয়ার ক্ষেত্রে পরে। এটা বললে Match হয় শেষ না, হওয়ার এগুলো পরে। বললে হয় না। ওই সময়- ব্রাজিলের একটাও তো পেনাল্টি নিয়ে ক্যাচাল ছিল, ওই পেনাল্টি কেন খেলা থামাতে দিছে? বললো, না। খেলা থামাতে বললো আসলে সেম ট্যাকেলেই হয়েছে, মানে যখন আর্জেন্টিনার একটা প্ল্যান্টি পাই সেম, বাট বিষয়টা হচ্ছে কি আবেদন করে নাই। যে আবেদন করে নাই, আর প্রথমত ও। হচ্ছে রেফারি তো একদম আচ্ছা, ওর ট্যাকলের সামনে। না না, এখন কি আবেদন কোচ করতে তো- হবে কোচ তাহলে? তো ইয়ে করলো, বললো যে খেলা থামাও এরকম। রেফারি তো না, না, সামনে। সে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করছেন, কিন্তু ভিএআর অ্যাপ্লাই করতে হয়, এটা করেন নাই। না, এটা তাহলে তো এখন ওকে কিছু বলেই দিছে। প্লেয়ারের বিনয় থাকে। আপনি দেখেন যে ব্রাজিলের আমার যতটুকু মনে পড়ে, রোনালদিনহোকে যখন অন্য ফাউল অন্য টিম কাউকে করলে গড়ায় ইয়ে খায়, কিন্তু আপনি মানে নেইমার খায় এটা। রোনালদিনহোকে ও এরকম করে, মানে যে তুমি আমাকে এভাবে মারলে, আঘাত করলেও একটা হাসি দেয়। মেসিও করে মনে হয়। তো এই যে অ্যাপ্রোচ, তো সবাই এরকম অ্যাক্টিং করে গড়ায় পাল্টায় যায় না। এখন এগুলো আসলে কি বললে কি তর্ক অনেক বেশি হয়ে যায়, কারণ ওই দিনকে তো যদি যে মেসি যে চার্জটা করছিল সেকেন্ড খেলায় মেবি, আলজেরিয়ার সাথে হ্যাঁ সেকেন্ড খেলাতে মেবি, তো ওইটাও তো নিয়েও তো কথা উঠছে, ওইটাও কি এখন মিডিয়া করছে?
মিডিয়াই করছে, পরে Media করছে। অ্যানালাইসিসে আসছে, কিন্তু ওইটা নিয়ে তখন কেউ আবেদন করে তো এটা অনেকে বলতেছে, তাহলে মিডিয়া এক গ্রুপ বলতেছে যে লাল কার্ড পায়, আর এক গ্রুপ বলতেছে পায় না, তাহলে মিডিয়ার খেলা তো আবেদন করতে তাহলে হবে। পুরো খেলাটাই মিডিয়ার খেলা, না তাহলে খেলা মিডিয়ার খেলা, সেই তো তাহলে মিডিয়ায় সব খেলাচ্ছে, ফিফা ঠিক না? ফিফা মিডিয়ার কাছে তাহলে আচ্ছা, আমি আমরা যদি বলি যে আপিল করে নাই, তাহলে এইটা নিয়ে কথা উঠছে যেহেতু যে মেসি লাল কার্ড, অ্যানালাইসিস যারা করেছেন তারা বলেছেন। মানে মেসির একটা ইয়ে দেখলাম যে সে বলছে যে রেফারিকে যে সম্মান আমাকে সম্মান দিন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তো ফিফা যে রেফারি মেসিকে তো খেলাইছে, খেলোয়াড়কে মানে সম্মান ধরেন। না, আমি একটু বলি ছোট করে। জি জি, ভাই যেটা বললো যে আসলে মেসি যখন ট্যাকল করছে ওটা অ্যাটলিস্ট ইয়েলো কার্ড হয়, হ্যাঁ। বাট ওই সময়টায় আসলে রেফারি দেয় নাই, কারণ এটা রেফারির মানে সম্মান করছে। হ্যাঁ সম্মান না, না, আসলে সম্মান না, বিষয়টা আসে হচ্ছে নাই, কি attention এটা আসে এটা নাই। পরবর্তীতে কিন্তু এটা রেফারির বিরুদ্ধে গেছে ফিফা, আমার মনে হয়, আমি যতটুকু জানি যে ফাউলটা দিল না, একটা অ্যাটলিস্ট ইয়েলো কার্ড হয়, বাট এটা দেয় নাই, এই কারণে কিন্তু শাস্তি পাইছে মেবি রেফারি, আমি যতটুকু জানি। Right. আর যেটা প্ল্যান্টির কথা এখন বলতেছি, ভাই রেজাল্ট হওয়ার পরে যদি শাস্তি দেয়, ওই রেজাল্ট দিয়ে কি করবে? ওই রেজাল্ট দিয়ে তাহলে কি হবে? তাহলে শাস্তি দিছে, ওটা হলুদ এটা দিয়ে কার্ড দিলেও হইলো? তো ফলাফলের কোনো খুব বেশি হইতো না। ভাই অনেক কিছু হয় না, এখন এগুলো বলে লাভ আমার এক নাই বান্ধবী আমাদের। আমারে বলতেছে যে রনি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল, আমি বলতে পারিনি, হুট করে বিয়েটা হয়ে গেছে। আচ্ছা তো আচ্ছা। তুমি আগে যদি জানালে না, তো খেলার মাঠে জানালো হুট না, করে বিয়েটা কি? খেলার হুট করে মানে কখন? মানে সেকেন্ডের মধ্যে করে বলাইছে? ওই যাই হোক, বিয়ের খেলা preparation শেষ তো হয়ে ছিল গেল, কিছু। গোটা খেলা শেষ, এরপরে সরি ভুল ছিল এটা, হ্যাঁ, এগুলো বলে তো লাভ ততক্ষণে নাই। ম্যাচ বের হয়ে চলে গেছে। বের হয়ে চলে গেছে। হ্যাঁ, already semi-তে চলে এসছে। একটু আপনাদের ফ্যামিলির বিষয়টা জানতে চাই, যে অনেকটা সময় আমরা দেখি যে স্প্লিট থাকে, আপনি যে সাপোর্টার, তো আপনার ঘরের মানুষটা অন্য দলের সাপোর্টার, সেখানে একটা দ্বন্দ্ব লাগে কিনা, বা কি অবস্থা? চাষি ভাই? দ্বন্দ্ব মানে আমার ঘরে হলে এখন 3 রকম সাপোর্টার। আচ্ছা, কি অবস্থা বলেন তো ঘরে? আমার মা, বোন, ভাই এরা সব আর্জেন্টিনা করে। ভামোস। আমার ওয়াইফ করে হলে ব্রাজিল, আমি করি জার্মান। আর পোলা বড়টা কিছু বুঝে না, এখন ওরা যেটা কই ওইটাই করে। আচ্ছা, ওরা যদি বলে আর্জেন্টিনা না ব্রাজিল, লাস্টে যেটা বলি সেটাই বলে ব্রাজিল। আবার যদি বলে ব্রাজিল না আর্জেন্টিনা, তখন বলে আর্জেন্টিনা। আচ্ছা। আর কোনোদিন জার্মান জিজ্ঞেস করি নাই, কারণ কইলে দেখা গেলো দুই দিক থেকে আবার চাপ আসছে বেশ। এর জন্য ওর গেঞ্জিও বানাই দিছে, এখন আর্জেন্টিনা আর ব্রাজিল মিলা একটা গেঞ্জি বানাই দিচ্ছে। খুব ভালো হয়েছে, খুব আর একদিন যেদিন হাইরা গেছি, প্রথম যেদিন হারলাম, ওদিনকা 3 বাপ পুতে মিলা জার্মানের গেঞ্জি পরে পরে ছবি তুলে দিছে যে না জার্মান আছি আমরা। জার্মান আছে, ওকে। আলামিন ভাই, আপনি আপনার বাসায় কি অবস্থা? আপনার ভাই বোন সবাই? আমার ছোট ভাই হলো আর্জেন্টিনা, আর আমার পরিবারের সবাই ব্রাজিল। ব্রাজিল। তো একমাত্র ছোট ভাই হচ্ছে আর্জেন্টিনা। একটু বোকা যে, এর জন্য আর্জেন্টিনা। আমার বাড়ির ম্যাক্সিমাম সবই ব্রাজিল। আমার বাবা ছিলেন, উনি হচ্ছে জার্মানি সাপোর্টার, এবং আমাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছে যে এই যে উনি যেভাবে বললো যে আধুনিক খেলার আসলে যে মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি ওই তখন মানে ম্যারাডোনা আর পেলে এই ইতিহাস জানা, মানে এইসব এই দুইজনকে ইয়ে ছিলাম, কিন্তু আস্তে আস্তে কিভাবে ওই ব্রাজিল এবং আমার বাড়ির ম্যাক্সিমাম সবই ব্রাজিল। আমার 2 ভাতিজা, এরা মেসি 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 চিল্লায়, কবিতা ছন্দ সব কিছু এই, কিন্তু বাকি সবাই ব্রাজিল। আমার তো হচ্ছে আমার ফ্যামিলির, আমার বাবা মা আমরা আর্জেন্টিনাই, আমার ওয়াইফ আবার ব্রাজিল। আহা, এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে আমার ছেলেটা এতদিন আর্জেন্টিনা ছিল, হ্যাঁ। এখন সে স্কুলে যাওয়ার পর সে এমবাপ্পের ভক্ত হওয়া শুরু হয়েছে, এবং আচ্ছা। ফ্রান্স এবং কালকে আমরা খুব দোয়া করছি যে এইবার হয়তো একটা সুযোগ আছে যে ফ্রান্স বাদ পড়ার সাথে সাথে তার এটা মুছে দিতে হবে, কিন্তু সে একটু বিপদগামী হয়ে গেছে, ফ্রান্সের সাপোর্টার হয়ে যাবে। মানে বলে আর কি যে আমি ফ্রান্স। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু দেখলাম যে এটা বোধহয় আপনারা সবাই একসাথে দেখবেন যে ব্যক্তি আসলে অনেকটা সময় প্রভাবিত করে। আমরা ধরেন আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে এত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার নিয়ে আসলে আমাদের দেশের বাইরের, মানে যাদেরকে আমরা বিদেশি বলি, তারা খুবই আসলে কৌতূহল দেখায় যে এরা আসলে কেন আর্জেন্টিনার সাপোর্ট করে, কেন ব্রাজিলের সাপোর্ট করে। তো এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমিও একটা খুব আনুষ্ঠানিক জায়গায় হয়েছি যে তোমাদের দলের, তোমাদের দেশের মানুষেরা এরকম কেন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা টোটালটা হচ্ছে আমাদের দেশের উপর ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নির্ভরতা, ব্যক্তির পছন্দের জায়গা থেকে। এইটা মনে হবে যে আমাদের 1986-এ বা 80-র ওই সময়টাতে যখন টেলিভিশন বা বাংলাদেশে আসা শুরু করে, তখন তারা
ম্যারাডোনার একটা বড় সমর্থক গোষ্ঠী আসলে তৈরি হয়, যে তখন আর্জেন্টিনার খেলাটা, এবং ম্যারাডোনা তখন বিশ্বে এত বেশি পরিচিত, তখন ওইটার একটা ভাইব তৈরি হয় এবং এটার একটা এন্টি যে তৈরি করা, যে তার আগে পেলে খেলে গেছেন, এবং ওই ভাইবটা শেষ না হতে হতেই 94-তে আবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে। ফলে সেইখানে কিন্তু আবার যে আরেকটা কি বলে সমর্থক গোষ্ঠী তৈরি করার যে একটা রসদ, সেইটা আসলে যোগায় এবং ঘটে। সেইটা দীর্ঘ সময় ধরে চললো। কিন্তু আপনি এখন যারা জেনজি কিংবা আলফা, নেক্সট আলফা জেনারেশনের মধ্যে একটা ব্যাপক ধরনের পরিবর্তন, যেটা ভাই বললেন যে এমবাপ্পেকে পছন্দ করেন, কিন্তু বড় একটা সাপোর্টার তৈরি হয়েছে রোনালদোর, বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর, এবং শুধুমাত্র তার পারফরমেন্সের কারণে। এটা কিন্তু পর্তুগালকে সাপোর্ট করে এরকম না, শুধুমাত্র রোনালদোকে পছন্দ করে বলে অনেকেই পর্তুগালের সাপোর্টার। এবং এটা মানে এটা কি আপনার মনে হয়েছে চাষি ভাই, যে হ্যাঁ, ব্যক্তিকেন্দ্রিক এটা আসলে নাকি ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক? হলে কি দলকেন্দ্রিক না, কারণ অনেকে তো দেশটাকেও চিনে না। রোনালদোকে যেরকম চিনে, এক্স্যাক্টলি, যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কোন দেশের অনেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু চিনে না। কিন্তু তার ওই আইকনিক আবার, সেলিব্রেশনটা হ্যাঁ, পছন্দ ওইটা করে। দেখে, যেরকম নেইমারকে দেখে ওই করছে। এর আগে যেরকম আমরা ছোটকালে যেরকম ম্যারাডোনাকে চিন্তা করছি, পেলেকে দেখে খেলা, ওইসব খেলা দেখছি অল্প অল্প করে। তখন তো আমাদের আসলে কালার টিভি ছিল না, সাদা কালো টিভির মধ্যে হয়তো পুরাতন খেলা দেখাইতো যখন, তখন আমরা দেখে বসি। ব্যক্তিকেন্দ্রিক তো হয়, কারণ তাদের পারফরমেন্সের উপরেই তো ব্যক্তিকেন্দ্রিক হয়। এখন অন্যান্য যেরকম এবারে অলিসি আসছে, অলিসিকে কিন্তু কেউ চিনে না, কিন্তু সুপার খেলতেছে, খুব ভালো খেলে, খুব ভালো খেলে। ও যখন আস্তে আস্তে আরো, ও যদি আবার ওই যে মিডিয়া কেন্দ্রিক, মিডিয়ার সামনে যত আসবে, তখন অলিসির আলাদা একটা সাপোর্টার হয়ে যাবে। যেরকম ইয়ামালের কিন্তু কেউ চিনে না এখন, ভালো করে কেউ চিনে না, ইয়ামালকে অনেক পছন্দ একটু করে। কম চিনে, অনেক কম, অনেক কম। যখন ও আবার মিডিয়ার সামনে আসবে, ও যখন আবার মডেল হবে, হয় নাইকি অথবা অ্যাডিডাস, এরকম এদের মডেল টডেল হবে, কোনো বেভারেজের মডেল হবে, তখন আবার ওদেরকে চিনবে। ওই ব্যক্তিকেন্দ্রিকই হচ্ছে, দেশকেন্দ্রিক এখন খুব কম। আগে ছিল, আগে সবাই কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু খেলা, ম্যারাডোনা সবাই মিলে, ব্রাজিলের সেই রোবার্তো কার্লোস, কাফু, ওনাদেরকে খেলা দেখেই কিন্তু আসছে। রোমারিও ছিল, বেবেতো ছিল, ওনাদের খেলা, ওই বেবেতোর ওই যেই ডান্স, এটার জন্য আলাদা একটা ইয়ে হয়েছে। নতুন সব দেশকেন্দ্রিকই হয়েছে, এখন আসলে ব্যক্তিকেন্দ্রিক হইতেছে। আগে কিন্তু এরকম ছিল না আমাদের সময় হয়তো। আলম ভাই, আপনি পছন্দ করেন বলছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, কেন? মানে সেটাকে দল হিসেবে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত পারফরমেন্সের কারণে? আসলে ওর ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চেনে একমাত্র পর্তুগাল, মানে ওর নামটা আসলেই পর্তুগালকে চেনে। তো আমি ওকে পছন্দ করি, ওর ইসলামিক অনেক সাপোর্ট করে, ইসলাম দিক দিয়ে, আর শরীরে ওর কোনো ট্যাটু নাই। আর দেখেন ফিলিস্তিনে বলেন বা যে কোনো সমস্যা হলেই ও ইসলামদের পাশে দাঁড়ায়। ও সৌদি আরবে আসছে, একমাত্র সৌদি আরবে আসার পর সৌদি আরবের লিগটা পুরো চেঞ্জ হয়ে গেছে ও আসার পর। তো আমি ওকে এই কারণেই পছন্দ করি যে ও ইসলামিক দিক দিয়া অনেক ফেয়ার, মানে অনেক ভালো, এই কারণে আমি ওকে আইডল মনে করি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে ব্যক্তিকেন্দ্রিক নাকি দল কেন্দ্রিক? আসলে ধরেন আমি শুধু ব্রাজিল সাপোর্ট করি, ধরেন এটা হতে পারে যে ছোটবেলায় ভালো লাগা কেউ ওইভাবে হয়েছে, কিন্তু এখন আমি কিন্তু সমস্ত যত এই প্লেয়ারগুলো সবার খেলা আমি আলাদাভাবে কিন্তু পাই, ইউটিউবে পাই। তো পেলে, ম্যারাডোনা, এদের খেলা, জিদান, এদের খেলাগুলো কিন্তু দেখি। এবং সেক্ষেত্রে আমি যদি ম্যারাডোনা আর পেলেকে দেখি, তো অসাধারণ খেলা, তো ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা, রেসপেক্ট আছে। কিন্তু আমি পেলেকে একটু এগিয়ে রাখি, কারণ এই সময় যতগুলো এক্সক্লুসিভ শট বা ড্রিবলিং বলেন বা যে ছন্দ, আমি ম্যাক্সিমাম আমি দেখি যে পেলের এই শটগুলো বা এগুলো করা আছে। তো এই কারণে আমার ভালো লাগে এই দিকটা একটু। মানে আমরা তো এখন ধরেন অনেক খেলোয়াড়রা অনেক কোচ পাচ্ছে, আধুনিক সবকিছু প্রযুক্তির মধ্যে দিয়ে তিনি শিখছেন। তখন পেলের সময় এগুলো কিছুই ছিল না, অনেক সমস্যা, তিনি এইগুলোর সাথে পরিচিত ছিলেন, মানে নিজেই হয়তো। কিন্তু আবার একটু বিতর্কও কিন্তু আছে, এই যে গোলকিপারের হাত থেকে বল নিয়ে যে গোল দেয়া, সেটাও কিন্তু পেলের সময় হয়েছে। আবার ওইদিকে ম্যারাডোনার হাত দিয়ে গোল, সেটাও আছে, বিতর্ক শেষ নেই। ওইটা ওই যে ভিএআর ছিল না তো বলে, ওই সময় আসলে অনেক, এটা হলো মেন ইয়ে যে অনেক প্রযুক্তি, এত রুলসে অনেক ঝামেলা ছিল, সবকিছু মিলিয়ে ওই প্রতিবন্ধকতার জায়গাতেও তারা ফুটবলকে একটা শিল্পে রূপ দিয়েছেন। তো সেটাই আসলে আমার মনে হয় যে ফুটবলের এটাই আসলে বড় প্রাপ্তি। আচ্ছা, আমি একটু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যেতে চাই, যেখানে আসলে অনেক দর্শক কমেন্ট করছিলেন। একজন বলছিলেন মূলত হচ্ছে যে আজকে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের প্রেডিকশনটা কি?
সেটা একটু উনি শুনতে চান, যদিও একজন আবার সেখানে কমেন্ট করে তিনি জানাচ্ছিলেন প্রেডিকশনটা কি হতে পারে। ইশতিয়াক ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আর্জেন্টিনা নিয়ে প্রেডিকশন করতে চাই না, মানে আমি চাই জিতো। আতঙ্কে আছে। রনি ভাই? আমি বলবো যে 2-1 হবে, আর্জেন্টিনা 1, ইংল্যান্ড 2। আলামিন ভাই? আমি আসলে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি যতটুকু দেখি দুই টিমই ভালো, বাট আজকে আমি সাপোর্ট করব ইংল্যান্ড, কারণ আমি বরাবর ব্রাজিল সাপোর্টার। আমি তো চাইবই যে ব্রাজিল সাপোর্টার, তবে এরকম যে ব্রাজিল সাপোর্টার হলেই আপনাকে আর্জেন্টিনার বিরোধী সাপোর্ট করতে হবে না, আসলে আমরা যদি থাকতাম তাহলে ভালো হতো, ওয়ার্ল্ড কাপটা আরো জমতো। আমরা তো চাচ্ছিলাম আপনাদের সাথে একটা সেমিফাইনাল খেলতে। মানে খেলা দেখার একটা মজা তৈরি হওয়া উচিত, তখন মানে একটা খেলা দেখতে যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি যদি আর্জেন্টিনা ভর করি না, ওই মজাটা পাবো না। চাষি ভাই? আমি চাই আসলে টিম যদি বলি, আসলে না, মেসি ভালো খেলতেছে, আমি চাই মেসির দলই জিতুক, কারণ মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর আমরা সৌভাগ্যবান যে মেসির মতো এরকম একটা প্লেয়ারের খেলা দেখতেছি, একটু মানে সুপার একটা প্লেয়ার। যেহেতু এমবাপ্পে ছুটে গেল, এখন মেসি ছাড়া আর কেউ নাই এই জায়গাটা ধরা। আমি আগে থেকেই চাচ্ছিলাম যে না, মেসি কিছু একটা করুক। তো লাস্ট খেলার উপরে রাগে আমি বলে ফেলছিলাম যে মেসির প্রতি ওই সম্মানটা নষ্ট হয়ে গেল, এরকম এত বাজেভাবে এটা করাটা ঠিক হয় নাই এই মিশরের সাথে খেলায়। এরপর আমি আর এমনিতেও আমি খেলা দেখি কম, তো জানি না এখন আসলে প্রেডিকশন করতে পারতেছি না, কারণ ইংল্যান্ড সুপার খেলে। মানে ইংল্যান্ডে আমার ফেভারিট একটা প্লেয়ার আছে, হ্যারি কেন, আমার খুব পছন্দের, খুব ঠান্ডা এবং ও চুপচাপ খেলে, ও কিন্তু কোনো আওয়াজ নাই ওর, কারণ সেখানে নানান ধরনের রসদ থাকে এবং সেগুলো একটু আপনাদেরকে শোনাতে চাই এই কারণে যে আমরা যখন বিরতিতে ছিলাম তখন একটা কবিতা আমার সামনে এসেছে। এটা মানে সবার জন্যই বলছি, কেউ আবার রাগ করেন না। আপনি কোন দল? আর্জেন্টিনা সাপোর্টার ভাই। কবিতা বুঝছেন কি কবিতা আসবে? ওকে, আমি রেডি। অন্য কবিতা বলছি। প্রথম যেটা হচ্ছে যে আজ রাতে আসিব ফিরে, হয়তো কেপ ভার্দে মিশর, সুইচ নয় ব্রিটিশদের রূপে, লর্ড ক্লাইভের বেশে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে আবারও এই দেশে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি। সত্যি? হ্যাঁ, এটা তো আচ্ছা, আগেরটা সত্যি না? ওইটাও সত্যি, কিন্তু এটা ওই সত্যিটা কি দর্শকদের আবেগ, আর এই সত্যিটার মধ্যে আপনি ভাবেন যে একটা মাঠের যার সিদ্ধান্তে গোটা খেলা ঘুরে যেতে পারে, সে হচ্ছে তার পছন্দের, এবং তার প্রশ্ন কমন পড়েছে এরকম আর কি। না, এটা আসলে মানা যায় না। মেসি আমার দেখা মতে মেসি কিন্তু এত উত্তেজিত থাকে না, সবসময় ঠান্ডা স্বভাবের। ওর সব রেফারি আমার কাছে মনে হয় যে ওর আচ্ছা, পছন্দের। ওনার পছন্দের রেফারি আর পছন্দের অপছন্দের রেফারির পার্থক্যটা কি, এটা কেন গুরুত্ব পেল? এই যে এগুলো আমরা করি না না, উনি কেন এই বক্তব্যটা দেওয়ার এটা জাস্ট হচ্ছে এই 3 বছর আগে কোথায় যেন পরিচয় হয়েছে, ওই যে মানে একটা ভালো পরিচয় ছিল তাদের মধ্যে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার পরীক্ষার রেজাল্ট নির্ভর করে আমার প্রস্তুতির উপর না, গার্ড কেমন পড়ছে তার উপর। তাই কি? আচ্ছা, তো এটা বুঝতে হবে যে তাহলে আমি আসলে কিসের উপর নির্ভরশীল। আলম ভাই, এটা কি সত্য যে গার্ড কেমন পড়ে রেফারির উপরে কি খেলা ডিপেন্ড করে, নাকি আপনারা কেমন খেলেন ওইটার উপর ডিপেন্ড করে? টিম কেমন খেলে এটার উপরে ডিপেন্ড করে, কিন্তু এখনকার যে ওয়ার্ল্ড কাপ, এখন চোখে মুখে দেখা যাচ্ছে যে এখন ফিফা রেফারি ডিপেন্ড করে যে রেজাল্ট কি হবে না, কেমন করে। আর এই যেহেতু মেসির সাথে রেফারির সম্পর্ক নিয়ে একটা ডিবেট হচ্ছে, ডিবেটটা হচ্ছে এরকম, রেফারি না, এটা ফিফার সাথেও মেবি সম্পর্ক। তাই? কারণ এটা তো আমরাও দেখতেছি, আপনারাও দেখতেছেন। হ্যাঁ, মানে মেসি ফাউল করলো, কোন দল থাকলে এই টিকেট, তারপরে তাদের ব্র্যান্ডিং সুবিধা হবে, আর দিকে থাকলে তো চোখের সামনে। এই ক্ষেত্রে কি আসলে ফিফা কেমন করতে পারে? ধরেন ব্রাজিল যে কারণে বাদ পড়লো, ব্রাজিলে তো একটা পেনাল্টি দেওয়া হয়েছিল না, তো ওইটা মিস করলেন। হ্যাঁ, মিস করলো এবং পরবর্তীতে তারা আসলে ব্যাকফুটে চলে গেল। তো আরেকটা দল যদি সেই গোলের সুযোগ পেয়ে গোল দিতে পারে, আরেকজনও তো সুযোগ পেল, সবাই তো সুযোগ পাচ্ছে, তো গোল দিতে না পারা এবং পারার মধ্যে পার্থক্য কি? মানে কিন্তু আমি বলি তখনই যখন সে খেলাটা পারে। ওই খেলাটাই যখন ব্রাজিল পিছিয়ে আছে, প্ল্যানটি মিস করলো, যখন পিছিয়ে আছে তখন কিন্তু ফিফা নিজের থেকেও চাইছিল যে না, ব্রাজিল কামব্যাক করুক, কারণ
ওয়ার্ল্ড কাপটা আরো বেশি জমজমাট করার জন্য, কারণ লাস্ট একটা আরেকটা প্ল্যান্টি দিছে। এই জন্য লাস্ট একটা শেষে- পেনাল্টি শেষের দিচ্ছে দিকে। এবং নেইমারকে দিয়ে গোল দেওয়া হয়েছে। এই যে স্বীকার করতে হবে। এই যে ব্রাজিলের লোকজন যে পেনাল্টি নিয়ে সারাক্ষণ খেপায় আর্জেন্টিনার সাপোর্টার, এটা কি শোভনীয় হইলো তাইলে? না না, সেটা হচ্ছে যে মিশরেও তো পেনাল্টি পাইলো, মিশরেও মেসি মিস করলো, হ্যাঁ। কিন্তু তারপর তো আবার তারা ফিরে আসলো। রাইট। মানে এটা তো ফিরে আসার শক্তিটা থাকতে হবে। আপনি যতই আমার গার্ড আমাকে বলে দেখ যে এই প্রশ্নটা এইভাবে, কিন্তু আমার তো লিখতে হবে এক্স্যাক্টলি। না হলো কি, মানে আমি আপনাকে খাবার দিলাম, আপনি খেলেন বা না খেলেন সেটা বিষয়, কিন্তু এই যে আমি আপনাকে দিলাম আর ওরাকে দিলাম না, আমার প্রশ্ন তো এই জায়গায় পারলো খেলো না। এবার সেটা হলে তো মেসির গোল থাকতো, গোলের সংখ্যা থাকতো 10টা, তো এখন 8টা আছে, তো 8টার সাথে এমবাপ্পেও আছে যদিও। এখন দেখা যাক আজকের ম্যাচে মেসি কি করে। গত ম্যাচে একটা দিবে, 9টা হবে, তারপরে কি হবে এটা আর বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা যেহেতু একদম শেষ দিকে রয়েছে আমাদের আয়োজনে, আমরা একটু জেনে নিতে চাই যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের এই ম্যাচের অনেকগুলো রেকর্ড হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা যেই রেকর্ডের সম্মুখীন অবস্থায় রয়েছে সেটি হচ্ছে যে আর্জেন্টিনা 6 বার সেমিফাইনাল খেলেছে এবং কখনোই তারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়নি। অর্থাৎ সেমিফাইনালে যে কয়বার, এর আগে 5 বার উঠেছে, সেই 5 বারই আসলে তারা ফাইনাল খেলেছে। এবং সেটার সেই একই দল হচ্ছে স্পেনের আগে সেমিফাইনালে একবারই উঠেছিল 2010-এ, সেবারই তারা ফাইনালে উঠেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। এবারও সেই একই অবস্থায় আছে এবং এবার যদি ফাইনালে যেতে পারে আর্জেন্টিনার জন্য ব্যাক টু ব্যাক 2টা ফাইনাল হবে। এবং ইংল্যান্ডের জন্য যেটা অপেক্ষা করছে, যে রেকর্ডটি আসলে তারা কাঙ্ক্ষিতভাবে ভাঙতে চায়, এটা ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে এই খেলাটাকে যতটুকু না খেলার মধ্যে আছে তার চেয়ে বেশি এটা রাজনৈতিক প্রেক্ষাপটে চলে গেছে। আপনারা ফকল্যান্ডের কথা নিশ্চয়ই জানেন। সো পুরো দল ব্যাপারটাকে ফকল্যান্ড ইস্যুতে 2 ভাগ হয়ে গিয়েছে এবং ব্রিটিশ গণমাধ্যম বিশেষ করে এই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এবং আপনি একটু আগে যে এই গণমাধ্যমের কথা বলছিলেন, তখন তারা হচ্ছে যে এই যে মেসির ফেভারিট ক্রিকেট রেফারি কিংবা আরও এরকম নানান ধরনের বায়াসড বা একটা উদ্দেশ্য প্রণোদিত নিউজগুলো আসলে ক্রমান্বয়ে করছেন তাদের জায়গা থেকে। ফলে এই রেকর্ডের সম্মুখীন থাকা অবস্থায় আমার ধারণা, ইশতিয়াক ভাই এখানে একটু অ্যাড করতে পারবেন, মেসিও বেশ কয়েকটা রেকর্ডের সম্মুখীন অবস্থায় আছেন, যদি একটু জানাতেন। রেকর্ডের বিষয়টা হচ্ছে আমি আসলে এই জিনিসটা একটু কম বিশ্বাস করি। যেমন ধরেন এই যে সেমিফাইনাল হারে নাই মানে আজকে হারবে না, ওইটা আসলে যেমন 10 জুলাই ইসের কি বলে, কালকে খেলাটা গেল কবে, কালকে ছিল হলো 14 10-এ বোধহয় বাদ পড়লো, 10 তারিখে কে বাদ পড়লো, মানে ওদের ইতিহাসে মানে 10-এ কোনো দিন বাদ পড়ার রেকর্ড নাই। ও আচ্ছা, তারিখ হিসেবে তারিখ হিসাবে মানে ওরা যতগুলি খেলছে তারা বাদ পড়ার কিন্তু ওইখানে বাদ পড়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে যে এইটা আসলে খুব মানে খেলেই জিততে হয়। আমার জিনিসটা হচ্ছে যে আমি সবসময় এটা বিশ্বাস করি যে স্পেন ভাই, ইংল্যান্ড অনেক কঠিন টিম, স্পেন অনেক কঠিন টিম, ফ্রান্স অনেক কঠিন টিম ভাই, আপনাকে জিততে হলে খেলেই জিততে হবে, কিছু করার নেই। কোটি কোটি মানুষের চোখের সামনে আপনাকে মানে মেসি হয়ে জিততে হবে, একদম। এখানে কোনো শর্টকাট সুযোগ নেই। সেক্ষেত্রে দুইজন একটু আপনার কাছে শুনতে চাই, গত ম্যাচে আপনি এখানে ইনপুট দিবেন প্লিজ, যে গত প্রথম সেমিফাইনালটা দেখলাম যে আমরা পুরো 2 ধরনের আসলে ফুটবল খেলে অভ্যস্ত। একটা হচ্ছে গতির ফুটবল, আরেকজন হচ্ছে টিকি টাকার ফুটবল, দুইজন যারা খেলেছেন ইতিমধ্যে। আমরা এই ম্যাচেও কাছাকাছি অবস্থায় দেখব যে ইংল্যান্ড একটু গতির ফুটবল খেলে আর স্লো ফুটবল খেলে হচ্ছে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে পার্থক্যটা কিরকম হতে পারে বা খেলার ধরন কি হতে পারে বলে মনে করছেন? গতকাল দেখেন ফ্রান্সকে আটকালো, কিন্তু এই যে ওরা যে এই গতি খেলে, ওরা লং পাস খেলে বা এই জায়গাটাকে কিন্তু ওরা পুরো ব্লক করে দিয়েছে। মিডফিল্ড থেকে যে এমবাপ্পে বলেন বা দেম্বেলেকে পাস দেওয়া, ওরা একটা শটকেও কানেক্ট করতে পারে, ব্লক করে দিয়েছে, কানেক্ট করতে পারে না। এবং এমবাপ্পেকে মানে এমন নিষ্পাপ করে দিয়েছে দুই সাইডকে, ওরা একটা শটও ঠিকভাবে গোলের দিকে করতে পারে। এটা এমবাপ্পে নিজেও বলেছেন যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দুটাতেই তারা আসলে পরাস্ত হয়েছে। তো আমার মনে হয় যে ক্যালকুলেশন যেহেতু উভয় দলে চলছে, আজকেও সেভাবেই ক্যালকুলেট করে হবে। আর যদি রেকর্ডের কথা আমি একটু বলি, আমিও দেখলাম যে 16টা খেলা হয়েছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, 6টায় জিতেছে কিন্তু ইংল্যান্ড, 5টায় হ্যাঁ, মানে বেশি এটা ইংল্যান্ড, আর্জেন্টিনা কম, বাকিগুলো ড্র। তো ইংল্যান্ড একটু এগিয়ে আছে। তো ইতিহাস যদি ঘাটা যায়, যেভাবে আমরা নরওয়ের ওয়ার্ল্ড কাপে আবার হচ্ছে আর্জেন্টিনা এগিয়ে আছে। ওয়ার্ল্ড কাপের সময় 1966 সালে আমরা যেরকম পরিসংখ্যানে নরওয়ের সাথে ব্রাজিল জিতে নাই, তাই হলো
জি, 1966 সালে এই যে ইংল্যান্ডের একটা মাত্র তারা বা কাপ রয়েছে, সেটি আসলে 1966 সালে এই আর্জেন্টিনার এবং বিপক্ষে সেই খেলেছিল। সেই গন্ডগোলের রেস্ট কিন্তু আছে এবং সেই বিতর্কিত ম্যাচ, তো এবং সেটার প্রতিশোধের আজকেই একটা সময়। একই সাথে হচ্ছে 1986 সালের যেটা যে হ্যান্ড অফ গড বলা হয় এবং শতাব্দীর সেরা গোল যেটাকে বলা হয়, সেটিও আসলে আর্জেন্টিনার পক্ষ থেকে এই ম্যাচই হয়েছিল, ইংল্যান্ডের ম্যাচে, ইংল্যান্ডের এগেনস্টে কোয়ার্টার ফাইনালে 1986-এ। ফলে সেই সব অনেক ধরনের, এবং দুই পক্ষই চাইবে যে আসলে প্রতিশোধটা নিতে নানান ধরনের, এবং এটি আসলেই আর খেলার মাঠে নেই, এটা পুরো পলিটিক্যাল একটা এনভায়রনমেন্টে চলে গিয়েছে। আলামিন ভাই, ছোট করে বলবেন কি হতে পারে? আপনি যেটা বললেন আমি এটাই বলতে চাইছিলাম যে আসলে আমি ওই ম্যাচটা দেখি নাই যেটা ম্যারাডোনা হাত দিয়ে গোল করছে। রাইট। বাট আজকের ম্যাচে এটাই হবে যে আসলে ওরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমি মনে করি যে ম্যাচ আজকে ট্রাইফিকারে যাইতে পারে, মেবি দুই টিমই হয়তো ভালো খেলতে পারে। আমিও একবার না এটাই এক্সপেক্ট করছিলাম যে এটা কোনোভাবে টাই ব্রেকারে চলে যেতে পারে। কি হতে পারে? টাইব্রেকার হওয়ারই চান্স বেশি, কারণ ওই যে মিডিয়া পলিটিক্যাল যেহেতু হয়ে গেছে, মিডিয়ার খেলা হবে। রাইট, একদম শেষ ভাঙার দিকে রয়েছে। ইশতিয়াক ভাই, মেসির কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি এবং বলা হচ্ছে যে তিনি কোনো দলের পক্ষে প্রথম খেলেছেন, সেরকম একটি রেকর্ড আছে তার জন্য, যে আমরা অনেকটা সময় বলে থাকি যে নতুন কোনো দলের পক্ষে খেললে মেসির আসলে রেকর্ডটা কেমন হয়, সেটি একটু আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে মেসি কোনো দলের পক্ষে খেললে সেই রেকর্ডটা আসলে কেমন হয়। রেকর্ডটা আমি একটু খুঁজে পাচ্ছি না। ভালোই হওয়ার কথা। জি, পেয়েছি। সেটা হচ্ছে অচেনা প্রতিপক্ষ অজানা নয় কখনোই মেসির। সেটি হচ্ছে জাতীয় দলের জার্সিতে নতুন প্রতিপক্ষ পেয়েছেন এমন ম্যাচ ছিল 62। সেখানে 57 গোলে মেসির অবদান ছিল। এর মধ্যে 39টি গোল সে সরাসরি করেছেন আর 18টিতে অ্যাসিস্ট করেছেন। ফলে অনেকে ধারণা করছিলেন যে মেসি তার প্রথমবার ইংল্যান্ডকে ফেস করতে যাচ্ছে। এইখানে একটু ছোট্ট করে বলি, ইংল্যান্ডের এই যে প্লেয়ারগুলি, এটা কিন্তু মেসির অপরিচিত না। চ্যাম্পিয়ন্স লিগ অন্যান্য জায়গা থেকে তারা বারবার ফেস করে আসছে এবং আর্জেন্টিনার 70% প্লেয়ার তাদের সাথেই খেলে। হ্যারিকেনের সাথে হ্যারিকেন যখন টটেনহামে ছিল, রোবেরো ছিল, তারপরে অ্যাস্টন ভিলাতে এখনো দুইজন খেলে ইংল্যান্ডের। তো এইরকম মানে এদের সাথে পরিচিত, কিন্তু মানে হয়তো সম্মিলিতভাবে দুই দল, কিন্তু প্লেয়ারগুলির টেকটিক্স, প্লেয়ারগুলির এই জায়গাটা জানা আর্জেন্টিনা। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, জার্মানি করেন, কিন্তু আমরা আসলে সবাই বাংলাদেশ করতে চাই। এবং দর্শক, আপনাদের ধন্যবাদ, আপনারা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। এবং দর্শক, একটা কথা বলতে চাই, ধরেন আমরা প্রত্যেকেই আমাদের নিজ দলের সমর্থনটা তো করি, কিন্তু সেই সমর্থনটা যেন সহিংসতায় না গড়ায়। কারণ আপনার পাশে যেই ব্যক্তিটি খেলা পছন্দ করে অন্য দলের, তিনি কিন্তু আপনারই সতীর্থ, আপনারই ভাই, আপনারই স্বজন। তাকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আপনারই, এবং তিনি ভালো থাকলে আমাদের দেশটা ভালো থাকবে, আর আমাদের দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। বাংলাদেশটা আমার, আপনার, সবার।